আসসালামু আলাইকুম। আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম অধ্যায়ে আছে ভাষা ও বাংলা ভাষা ২ থেকে ১০ পৃষ্ঠা পর্যন্ত আমরা পর্যায়ক্রমে এই বইটা পড়ব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ২ পৃষ্ঠায় যাই। দেখো, প্রথমে ব্যাকরণ অংশ। এখানে বলা আছে ভাষা ও বাংলা ভাষা। ভাষা কি? দেখো, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা ও ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ইত্যাদি কিসের মাধ্যমে প্রকাশ করি? ভাষার সাহায্যে। ভাষার আরো কাজ রয়েছে। কি কাজ? ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা যায়। দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। দেশ গঠন বলতে কি বোঝায়? দেশের ও দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে। এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে, কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব, সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয়। ভাষা ২ প্রকার। ওকে? মৌখিক ভাষা ও লিখিত ভাষা। এখন ভাষার উপাদানগুলো কি কি? দেখো, প্রথমেই দেওয়া আছে কি ধ্বনি। ধ্বনি হচ্ছে বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। ওকে, কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ভাষায় তাকেই ধ্বনি হিসাবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাকযন্ত্রের ক্ষমতা অসীম, মানে অনেক। এর সাহায্যে আমরা পশু পাখির নানা রকম ডাক অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলেই চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ভাষা হইতে হলে কি হওয়া লাগবে? অর্থপূর্ণ হওয়া লাগবে। পশু পাখির ডাক কিংবা এই জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। এগুলাকে আমরা ভাষা বলি না, তাই না? ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, ওয়াকার কা লকাল। এই ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়। যেমন খাল। এই কাল অর্থ হচ্ছে কি? সময়। ঠিক আছে? আর এই খাল হচ্ছে কি? নদী নালা খাল বিলের যে খাল সেটা। আরো আছে কি? গাল, তাল, ডাল, মাল, শাল ইত্যাদি। এভাবে আমরা খ, গ, ত, ম, স ধ্বনি পাই। ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে এবং স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে, বুঝে ও ব্যবহার করে। ওকে, প্রথম হচ্ছে কি আমরা পড়েছি ধ্বনি পড়েছি। এখন হলো শব্দ। দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। যেমন মানুষ, এখানে 5টি ধ্বনি আছে। যেমন ম, আ, ন, উ, স, মানে মূর্ধন্য ষ। লক্ষ্য করো, এই উদাহরণের শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য স লিখে প্রথম ধ্বনিতে মূর্ধন্য ষ লেখা হয়েছে। ওকে, মনে রাখতে হবে মূর্ধন্য স ধ্বনি নয়, বর্ণ। মূর্ধন্য ষ এটা কি? ধ্বনি নয়, এটা হচ্ছে একটা বর্ণ। তারপরে আসো শব্দের পরে বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। প্রথম হচ্ছে ধ্বনি, দ্বিতীয় হলো শব্দ, তৃতীয় বাক্য। ওকে, ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলেও সে অনেকটাই পূর্ণতা পায়। প্রতিটি বাক্যেই কেউ উৎপাদন করে আর কেউ শুনে। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে। একজন হলো বক্তা, অন্যজন হলো শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি ঘটলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটাতে হয়। এজন্য বলা হয় যা উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য। আমরা এখানে বাক্যের সংজ্ঞাটি শিখেছি। যেমন আমরা গ্রামে বাস করি,
মহৎ গুণী মানুষকে বড় করে। দেখো, একজন হচ্ছে বক্তা, আরেকজন হচ্ছে শ্রোতা। ঠিক আছে, তারপরে আছে কি বাগর্থ। অভিধান শব্দের অর্থ থাকে, এখানে কি অভিধানে, অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ কি বদলে যায়। ওকে, একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পুরা একটি শব্দ, এর অর্থ দগ্ধ হওয়া। আগুনে তার খড়ের ঘর পুড়ে গেছে, শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পড়ছে, তখন এই পুরা দগ্ধ হওয়া নয়। ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হলো বাগার্থ। ওকে, তো আমরা বাগার্থ সম্পর্কে জানলাম। তারপরে আছে প্রকাশ মাধ্যম ও ভাষা। দেখো, ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এজন্য আরো কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো আবার ছবি এঁকে মানুষ নিজে প্রকাশ করেছে, মানুষ নিজেকে প্রকাশ করেছে। এজন্য নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারা নানা ভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। মাথা নেড়ে হাঁ বা না বোঝাতে পারি। তো এ জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। এই জাতীয় ভাষার নাম হচ্ছে অঙ্গভঙ্গির ভাষা। তারপর দেখো, রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার চলার নির্দেশ দেয়। তো রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে। যেমন দেখো, কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি। যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখ বা বধির। তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। হাতের আঙ্গুল ব্যবহার করে, কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। ভাষার মাধ্যম মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত ভাষা, ইশারা ভাষা হিসাবেও তা পরিচিত। অর্থাৎ সংকেতের সাহায্যে বা ইশারার সাহায্যে যে যোগাযোগটা করায় সেটাকে বলে সংকেত ভাষা বা ইশারা ভাষা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।